আজকের এই গণভোট এবং অধ্যাদেশ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটি শুধুমাত্র আমাদের জন্য নয়, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই জায়গায় এই আলোচনাটি আমার মনে হয় যে হওয়ার কথা ছিল না, বরং এতদিনে আমরা এটি বাস্তবায়নের মুখ দেখার কথা ছিল। আমরা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু আজকের এই আলোচনার বিষয়বস্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা আসলে জুলাইয়ে যে বুক চিতিয়ে লড়াই করেছিলাম, যে স্পিরিট ধারণ করে আমরা লড়াই করেছিলাম, সেই স্পিরিটটি আমরা ধরে রাখতে পারিনি এবং আমরা সত্যিকার অর্থে যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিলাম সেটি আসলে বাস্তবায়িত হয়নি, যার ফলে আজকে আমাদেরকে এখানে দাঁড়িয়ে সেই গণভোট এবং অধ্যাদেশের ব্যাপারে কথা বলতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। এবং এই গণভোটের বিষয়ে, গণভোট যখন হয়, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়। জাতীয় নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠ দল তারা যে পরিমাণ ভোট পেয়েছেন, গণভোটে কিন্তু তার চেয়ে প্রায় আমরা দেখেছি যে 51 এবং প্রায় 70-71% ভোট গণভোটে পড়েছে। তো তার মানে বোঝাই যাচ্ছে মানুষ যে নির্বাচন হয়েছে কিংবা যারা সরকারে ক্ষমতায় এসেছেন তাদের চেয়ে গণভোটকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং গণভোটটি আসলে যে তাৎপর্যপূর্ণ সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো এই গণভোটের যে আকাঙ্ক্ষা সেটি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এটি নিয়ে কোনো তালবাহানা নয় ছয় চলবে না এবং সেটি আমরা কোনোভাবেই সহ্য করব না। আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে বিএনপিকে এক প্রকার দায় দিলেন, বিএনপি গণভোট চায় না, তারা কিংবা গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, কিংবা তারা আসলে জুলাইকে তারা সেভাবে ধারণ করে না, কিংবা তারা সেটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা অসংখ্য বক্তব্যে দেখলাম যে তারেক রহমান থেকে শুরু করে স্বয়ং তারেক রহমান যখন গণভোটের পক্ষে ভোট দিতে বলেছেন এবং তারপরে তারা সংশোধনের কথা বলছেন, বিভিন্ন একটা যখন নতুন কোনো মেরুকরণ আসে সেটি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে, সেখানে যখন অনেকগুলো পক্ষ থাকেন অনেক ধরনের অবস্থান থাকে। তো সার্বিকভাবে আমার মনে হয় না যে এখনো পর্যন্ত কেউ গণভোট কিংবা অধ্যাদেশ এবং জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদি কেউ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেন তাদেরকে আমরা আসলে স্বৈরাচারের পৃষ্ঠপোষক কিংবা স্বৈরাচারের আসলে দোষর হিসেবে আমরা জানবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এক ধরনের ফাটল লক্ষ্য করেছেন এবং সেটি নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন। এই ফাটলের অন্যতম কারণ হচ্ছে যে ক্রেডিটবাজি এবং আমরা নিজেদেরকে আসলে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে কার কতটুকু ভূমিকা ছিল সেটি মনে হয় আমরা আসলে প্রমাণ করতে ব্যস্ত ছিলাম এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা একটু স্বার্থান্বেষী হয়ে গিয়েছিলাম, আমরা একটু দল দাসে পরিণত হয়েছি বলে আমার মনে হয়। এবং সত্যি কথা বলতে বাংলাদেশ বেশিরভাগ ছাত্র সংগঠনগুলো মাদার সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন। তা আমার মনে হয় যে এই অনীহা ছিল এবং শিক্ষার্থীরা এ ধরনের এই কারণগুলোর কারণে আসলে তারা ছাত্র রাজনীতি থেকে বিমুখ হয়েছিলেন। তো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, কিন্তু যে ছাত্র সংগঠনগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বেশি বেশি বলেছেন তারা আসলে কোনো নতুনত্ব আসলে ছাত্রদের মাঝে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিয়ে আসতে পেরেছেন কিনা বা কতটুকু পেরেছেন সে ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো আমার মনে হয় যে আমরা নিজেদের যে অভ্যন্তরীণ যে ছাত্র সংগঠনগুলো যে কাজগুলো রয়েছে এগুলোতে অনেক বেশি মনোযোগী হওয়া দরকার এবং